তারপর হচ্ছে যে জেনারেল আজিজ যিনি সেনা প্রধান হয়েছেন, যিনি আমাদের সেনাবাহিনীর মানে যা কিছু গৌরব ছিল ধুলায় লুণ্ঠিত করেছেন। 18 সালের ইলেকশনে তিনি বলেছেন শতাব্দীর শ্রেষ্ঠ ইলেকশন হয়েছে। তিনি আর্মির হেডকোয়ার্টারে তখন কর্মরত ছিলেন। তাকে পাওয়া গিয়েছে, দেখা গিয়েছে, এটা আমরা কনফার্ম করতে পারি না। অনেকেই আমাকে বলেছেন তাকে ঘটনা যখন ঘটে তিনি সিভিল ড্রেসে পিলখানার আশেপাশে ছিলেন। পরবর্তীতে ঘটনা থেমে যাওয়ার পরে তাকে দায়িত্ব দেওয়া হয় ওইখানকার একটা ব্যাটালিয়নে এবং পিলখানা সিকিউরিটি। কেন, আর কোনো অফিসার ছিল না? উনি আর্টিলারি অফিসার। আমি আর্টিলারি অফিসার বলে ইয়ে করছি না, আর্টিলারি অফিসার সেনা প্রধান হয়েছে, কিন্তু এখানে ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ছিল এই 46 ব্রিগেডের 9 ডিভিশন ছিল। সেইখান থেকে তাদেরকে এনে এখানে নিরাপত্তার দায়িত্ব দেওয়া যেতে পারে এবং ওইখানে থাকতে তিনি ফুল কর্নেলের প্রমোশন প্রাপ্ত হন এবং তাকে এইখানে ঢাকা সেক্টরে নিয়োজিত হয়। আপনি আরেকটা জিনিস স্মরণ করে দেয়, কেয়ারটেকার গভর্নমেন্টের সময় ওনার যখন নাম আসে সেই প্রমোশন বোর্ডে আমি ছিলাম, তাকে আমরা প্রমোশন দেই নেই তার ভাইয়ের ওই সন্ত্রাসী কার্যকলাপের সম্পৃক্ততার কারণে। যে এরকম তো একটা অফিসারকে উপরে তোলা মানে একটা সন্ত্রাসী পরিবারকে উৎসাহিত করা। ব্রিগেডিয়ার জেনারেল সরওয়ার্দী, পরবর্তীতে উনি লেফটেন্যান্ট জেনারেল হন। উনি তখন এনডিসি করছিলেন, তিনি কোনো দায় দায়িত্বের মধ্যে পড়েন না। তিনি কি কারণে যমুনাতে চলে যান, সেখানে গিয়ে উনি বিভিন্ন ওই যারা আলোচনার জন্য গিয়েছে তাদেরকে বলেন তোমাদের কিছু হবে না, হ্যাঁ তোমরা ঠান্ডা থাকো, তোমাদের ইয়ে করা হবে। তারপরে উনি তাদেরকে ইয়ে করেন, ওখান থেকে আরেকজনের টেলিফোনের মাধ্যমে ডিএডি রহিমের সাথে কথা বলেন, তিনি একই কথা বলেন না তোমাদের দাবি দেওয়া ইয়ে করা হবে। তিনি কেন একটা ছাত্র হয়ে কোনো দায় দায়িত্বের মধ্যে না পড়েও তিনি কেন যমুনাতে গেলেন? তারপরে মোল্লা ফজল আকবরের কথা বলেছি, যেটা জিজি ভাই ছিলেন। তিনি ওই আমি শুনেছি জেনারেল তারেকের সাথে মিলে যে মানে ইয়েকে যারা কর্ডন করেছিল তাদেরকে উইথড্র করে আবাহনী মাঠে নিয়ে আসার জন্য সেনাবাহিনী গিয়েছে ওইখানে যুদ্ধ করার জন্য, আবাহনী মাঠে ফুটবল খেলার জন্য যায় নাই। কেন তাদেরকে সেখান থেকে উইথড্র করে নিয়ে আসা হলো? কেন একটা কর্ডন করা পরিস্থিতি থেকে একদম মানে অনিরাপদ জায়গা যারা ভেগে যাচ্ছিল, কর্ডন থাকলে তারা ভেগে যেতে পারতো না, কেন এই নিরাপত্তা বেষ্টনীটাকে ভেঙে সবাইকে নিয়ে বলা যে গোলাগুলি হচ্ছিল? তো আমরা তো গোলাগুলি ফেস করতে অভ্যস্ত, তো গোলাগুলি ছাড়া কি আমরা যুদ্ধে যাব নাকি? এরপরে হচ্ছে মেজর জেনারেল মঈনুল হাসান, যিনি ডিজি বিডিআর হন। তিনি ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে তিনি আমার সিনিয়র, তিনি অতিক্রান্ত হন, মানে তিনি প্রমোশন পান নাই। তিনি ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে এএফডব্লিউসি কোর্সের প্রধান প্রশিক্ষক ছিলেন এনডিসিতে। তিনি একটু জনই স্মরণ করিয়ে দেই যে তিনি জিয়াউর রহমান হত্যা মামলার একজন আসামি ছিলেন। পরবর্তীতে তিনি খালাস পান। অনেকদিন তিনি অন্তরীণ ছিলেন, বন্দী ছিলেন। পরবর্তী তিনি ব্রিগেডিয়ার হন এবং এমনি ভালো অফিসার। তিনি এনডিসিতে ব্রিগেডিয়ার হিসাবে পোস্টিং থাকে। সেই সময় তাকে পদোন্নতি দিয়ে ডিজি বিডিআর বানানো। আমার কথা হচ্ছে যে এই ধরনের পরিস্থিতিতে আমরা এমন কাউকে পাঠাই না যার কমান্ড এক্সপিরিয়েন্স নাই। এটা এমন একটা সিচুয়েশন, আপনাকে পাঠাইতে হলে কমান্ড এক্সপিরিয়েন্সের লোক পাঠাতে হবে, যিনি ডিভিশন কমান্ড করেছেন, সেপারেট ফোর্স কমান্ড করেছেন। এইরকম অফিসার তো আমাদের অভাব ছিল না। হঠাৎ করে সেখানে ব্রিগেডিয়ার জেনারেল মঈনকে প্রমোশন দিয়ে তাকে কেন ওইখানে পাঠানো হলো? দ্বিতীয় কথা হচ্ছে যে ডিজির যে বাসাটা ছিল আমরা তখনও তদন্ত শেষ করি না। এখানে অনেক আলামত ছিল, গ্রেনেড ছিল, মানুষের রক্তের দাগ ছিল, মানে গুলাগুলি ছিল ওইখানে। তিনি কয়েকদিনের মধ্যে, স্বল্পতম সময়ের মধ্যে তিনি সেটা পরিষ্কার করে তিনি সেই বাসায় উঠে যান। এইখানে এভিডেন্স নষ্ট করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। র্যাবের ডিজি আমি আগেই বলেছি তিনি আমাদেরকে কোনো হেল্প করেন নাই। আমরা র্যাব ডিজি হাসান মাহমুদ, আমরা র্যাবের হেডকোয়ার্টারে প্রথম দিকে যখন গিয়েছিলাম তখন কিছু তথ্য পেয়েছি, আইজি হন এবং অ্যারেস্ট আছে এখন। তিনি তখন তাকে তিনি হেল্প করেন, কিন্তু পরবর্তীতে আরেকদিন যখন গিয়ে কয়েকদিন পরে তখন আমাদেরকে জানানো হয় যে র্যাব থেকে কোনো ধরনের
ইনপুট দেওয়া হবে না। হ্যাঁ, আমাদের এটা আমরা জাতীয় পর্যায়ে দিই। তো আমরা বললাম যে কেন, এটা তো আমরা তো সম্মিলিতভাবে একটা ইয়ে করছি। বলে যে না, আমাদেরকে ওই সেই উপরের নির্দেশের কথাই বলা হলো। তারপরে হচ্ছে মেজর জেনারেল রেজানুর, উনি সেই সময় কর্নেল রেজানুর ছিলেন, উনি র্যাবে ছিলেন। র্যাবে যে শামসুজ্জামানকে ভিতরে ঢুকতে নিষেধ করেছে, সেই রেজানুর পরবর্তীতে তিনি ব্রিগেডিয়ার মেজর জেনারেলও হয়ে যান এবং তিনি রাষ্ট্রদূত নিয়োগপ্রাপ্ত হন। তারপরে হচ্ছে যে মুন্নি সাহা, সাংবাদিক আপনাদের জানেন, কেউ জানলো না, আমরা জানি না, মুন্নি সাহা ওইখানে লাইভ করা শুরু করল এবং যে সমস্ত অসন্তোষের কারণ ওখানে গুজব ছড়ানো হয়েছিল, সেই গুজব তিনি মিডিয়ার মাধ্যমে পুরো বাংলাদেশে এবং পুরো পৃথিবীতে ছড়িয়ে দেন এবং যার কারণে যে বিদ্রোহটা, যে হত্যাযজ্ঞটা শুধুমাত্র পিলখানার মধ্যে সীমাবদ্ধ ছিল, সেটা পুরো সারা দেশে ছড়িয়ে পড়ে। এবং কেন উনি কার থেকে খবর পেয়ে তিনি সেখানে গেলেন, কে তাকে এই খবরটা দিল যে পিলখানায় একটা গন্ডগোল হচ্ছে। আচ্ছা, আমি আরেকটা ঘটনা বলি। সাবের হোসেন চৌধুরীর ভাই, ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, আমি সবসময় ওনার সাথে কথাবার্তা হয়। তিনি আমাকে একটা তথ্য দেন, সেটা হচ্ছে যে তিনি যখন গোলাগুলির সব সংবাদটা শুনেন যে বিডিআর একটা গোলাগুলি হচ্ছে, তিনি এটার সঠিকতা যাচাই করার জন্য তিনি তোফায়েল আহমেদ সাহেবকে টেলিফোন করেন, রাজনীতির তোফায়েল আহমেদ। তো তোফায়েল আহমেদ তখন বলে যে আমি তো যমুনায় আসছি, প্রধানমন্ত্রী আমাকে ডেকেছেন। তো বলছে ভাই, আমি এরকম একটা খবর শুনছি, ঘটনা কি সত্য? বলে আমি তো জানি না, আচ্ছা তুমি দাঁড়াও। তো উনি মোবাইল অন রেখে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে যা কথা বলে জানতে চান বিডিআরে কি কোনো গোলাগুলি হয়েছে কিনা। প্রধানমন্ত্রী তখন বলে না না, কোনো গোলাগুলি হচ্ছে না। আচ্ছা, গোলাগুলি যদি না হয়ে থাকে, কোনো যদি অসন্তোষ না হয়ে থাকে, তাহলে প্রধানমন্ত্রী যমুনায় এই সমস্ত সিনিয়র নেতাদের কেন দাওয়াত দিলেন? এই প্রশ্নটা আমরা উত্তর খুঁজে পাইনি। তারপরে হচ্ছে ওই যে অ্যাম্বুলেন্সে করে কিছু বের হয়ে যায়, কারা বের হয় সেটা জানি না। তারপরে প্লেনে করে নাকি কেউ একটা গ্রুপ দুবাই চলে যায়, বিশেষ করে খুনি গ্রুপ। হ্যাঁ, এটা আমি জেনারেল এরশাদ সাহেবও আমাকে কনফার্ম করেছেন, উনি একসময় রাষ্ট্রপতি ছিলেন, উনি নিশ্চয় আমার চেয়ে খবর, এবং ওনার যেহেতু ভাগ্নে মারা গিয়েছেন সেই জন্য উনি আমাদের চেয়ে খবর বেশি রাখেন। তো এরপরে হচ্ছে আরেকটা জিনিস, ওইটা আপনাদের এখানে লেখা নেই, প্রধানমন্ত্রী থাকতেন তখন সুধা সদন, উনি যাওয়ার কথা হচ্ছে যে গণভবন তখন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছিল, কারণ গণভবনে কেউ থাকতো না। তাহলে ওনার হঠাৎ করে গণভবনের পরিবর্তে তড়িঘড়ি করে সুধা সদন ছেড়ে যমুনায় কেন গেলেন? কত তারিখে? এবং যখন গিয়েছেন তখনও কিন্তু ওখানে রং করেছে, সে রং শুকায় নাই, সেই রঙের গন্ধ ছিল। এবং আমার কাছে অনেকে বলছে, আমি যমুনায় যাই নাই কখনো, যে যারা ওইখানে সিনিয়র অফিসার গিয়েছিল তারা বলছে যে, কয়েকজন বলছে যে আমাদের গায়ে এই জানলার রং বা দরজার রং কাপড়ে লেগে গিয়েছিল ইউনিফর্মে। এত তাড়াহুড়ার কি ছিল যে মানে যমুনায় যেতে হবে? উনি তো এতদিন ছিলেন, কে তাকে মানে এই উপদেশটা দিয়েছিল? তো এই জিনিসগুলো আমরা বের করতে পারি নাই, কারণ আমাদেরকে কেউ সহযোগিতা করেনি।